আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বিশেষ করে অষ্টম অধ্যায়ের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংক্রান্ত যে সমস্যাগুলি রয়েছে তার মধ্যে সরলরৈখিক পদ্ধতিতে একটি সৃজনশীল প্রশ্ন আমি আলোচনা করার চেষ্টা করব। তো আজকে সৃজনশীল প্রশ্নে ভগ্নাবশেষ মূল্য যদি শূন্য হয় তাহলে কিভাবে সমাধান করব সেই বিষয়টি আলোচনা করব। তো লক্ষ্য করি, আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, এই অঙ্কে একটু নতুন আইটেম আছে, সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য 0। এটা সহজ, তারপরেও না জানলে কঠিন হয় অনেকের কাছে, সেজন্য আলোচনা করব। এবং আরেকটি বিষয়, সরলরৈখিক পদ্ধতিতে অবশেষ সারণী কীভাবে প্রস্তুত করতে হয় সেটাও এই অঙ্কে শিখব। তো যাই, প্রথমে অবচয়ের হার নির্ণয় করতে বলেছে। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়ের সূত্র একদম সহজ। সূত্র হচ্ছে 100% ভাগ আয়ুষ্কাল। আমরা যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করি সেক্ষেত্রে সূত্র হচ্ছে 100% ভাগ আয়ুষ্কাল ইন্টু 2, 2 দিয়ে গুণ করতে হয়, কিন্তু সরলরৈখিকে 2 দিয়ে গুণ হবে না। তো যাই, সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করি। এই যে ক নাম্বারের সমাধান আমি নিচে দেখাচ্ছি, উপরে উদ্দীপকটি নিয়ে এসে রাখলাম। তো অবচয়ের হার সমান উপরে 100%, নিচে আয়ুষ্কাল। তো 100% উপরে লিখব, আর নিচে আয়ুষ্কাল কত বছর প্রশ্ন দেওয়া আছে, এই যে 10 বছর প্রশ্ন দেওয়া আছে, 10 বছর। উপরে উদ্দীপকটা আমি নিয়ে এসে রেখেছি, এটা দেখে আমরা নিচের সমাধান করতেছি, উত্তরের অংশ নিচের অংশটুকু। তো এটা ক্যালকুলেটারে কীভাবে করব, 100কে 10 দিয়ে ভাগ করব, কোনো পার্সেন্টেজ নির্ণয় করব না, কিন্তু 100 ভাগ 10, তাহলে আমাদের হবে এই 10%। 100 ভাগ 10 দিলে 10 হয়, পাশে পার্সেন্ট লিখে দিব। 10% পেলাম, ক নাম্বারের উত্তর। এবার খ নাম্বারে কী বলেছিল, তো এই ছিল আমাদের ক নাম্বারের সমাধান। ক নাম্বার শেষে আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নাম্বারে বলেছে প্রথম 4 বছরের জন্য অবশ্যই সারণী প্রস্তুত করো। তো সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই সারণী আমরা প্রস্তুত ইতিপূর্বে করি নাই, আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই সারণী প্রস্তুত করেছি। তো আজকে সরলরৈখিক পদ্ধতিতে কীভাবে অবশ্যই সারণী প্রস্তুত করতে হয় লক্ষ্য করি। এখানে শখটা একটু ভিন্ন হবে, এইভাবে আমরা শখ অঙ্কন করতে পারি। আমি সময় সেভ করার জন্য শখটা দ্রুত পূর্ব থেকে লিখে রেখেছি যাতে তোমাদের সময় সেভ করতে পারি। এটা হচ্ছে উদ্দীপকের অংশ, এটা দেখে আমরা এটা সমাধান করব। সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই সারণী প্রস্তুত করার সময় এইভাবে আমরা শখ অঙ্কন করতে পারি। বছর, মেশিনের প্রারম্ভিক মূল্য, অবশ্যই যোগ্য মূল্য এবং অবচয়ের পরিমাণ পার্সেন্টেজ কেটে আমরা ক নাম্বারে পেয়েছি 10%, সেই পার্সেন্টেজ হিসেব করব, আর অবচয়ের পরিমাণ যোগ করে করে ক্রমযোজিত অবচয় পাবো। তো যাই, প্রথমে বছর লিখি। 2019 সালে অঙ্ক শুরু হয়েছিল, 2019, 20, 21, 22, তাই না? বছর লিখতে তো আমরা পারি। মেশিন কয় টাকায় কিনেছিলাম? 5,40,000 টাকায়, এটাই মেশিনের প্রারম্ভিক মূল্য। আর এই মেশিন থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে অবশ্যই যোগ্য মূল্য হবে। ভগ্নাবশেষ মূল্য 0, এই যে ভগ্নাবশেষ মূল্য 0, তাহলে 5,40,000 থেকে 0 বাদ দিয়ে আমাদের কত হবে? 5,40,000 থেকে 0 যদি বাদ দিই তাহলে হবে 5,40,000 টাকায় হবে। এখন তোমাদের হয়তো মনে হতে পারে তাহলে দুইটা ছক আঁকছি কেন? আঁকছি যদি ভগ্নাবশেষ মূল্য এখানে অন্য কিছু দেওয়া থাকতো তাহলে বিয়োগ করে আমরা সেইটা লিখতাম, সেজন্য আমি আলাদা আলাদা দেখিয়েছি। এবার এই অবচয় যোগ্য মূল্যের উপরে 10% হিসেব করে এখানে হবে 54,000 টাকা। এবং সরলরৈখিক পদ্ধতিতে আবার এই প্রারম্ভিক মূল্যটা এখানে বসবে, অবশ্যই যোগ্য মূল্যটা এখানে বসবে। যেমন আমরা ক্রমহ্রাস মানে কী করতাম, এটা থেকে এটা বিয়োগ করে আবার এখানে লিখতাম না, নিয়ে আসতাম, এখানে বিয়োগ করা লাগবে না, কেননা সরলরৈখিকে অবশ্যই যোগ্য মূল্য সেম থাকবে প্রতি বছর, এই অবচয়ের পরিমাণও সেম থাকবে, এটির উপরে পার্সেন্টেজ কেটে লিখব। আবার পরের বছরও সব সেম থাকবে, তারপরের বছরও সব সেম থাকবে। সরলরৈখিক পদ্ধতিতে পরিবর্তন হয় না, ক্রমহ্রাস মানে আস্তে আস্তে কমে যায়। সেজন্য আমরা প্রারম্ভিক মূল্য লিখব যে দামে মেশিন কিনেছি, অবশ্যই যোগ্য মূল্য লিখব ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে যে টাকাটা থাকে, আর অবশ্যই যোগ্য মূল্যের ঘরে যেটা লিখব তার উপরে পার্সেন্টেজ কেটে এখানে লিখব। প্রথম বছরে যা হবে সেম পরের বছরেও তাই হবে যদি জানুয়ারি 1 তারিখে মেশিন কেনা হয়। এবং একটা ঘর আমাদের বাকি আছে, এইটা এবার শেষ করব। শেষে কিভাবে করব? ক্রমযোজিত অবচয় বলতে অবচয়ের পরিমাণ যোগ করে করে লিখব। প্রথমে 54,000 টাকা লিখব, এটার সাথে এটা যোগ করে এখানে লিখব, এটার সাথে এটা যোগ করে এখানে লিখব, এটার সাথে এটা যোগ করে এখানে লিখব। বিষয়টি আবারও বলি,
এটা এখানে লিখবো, এটার সাথে এটা যোগ করে এখানে লিখবো, এটার সাথে এটা যোগ করে এখানে লিখবো, এটার সাথে এটা যোগ করে এখানে লিখবো। তো এইভাবে আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই সারণী প্রস্তুত করতে পারি। তো আবার আমরা এই উদ্দীপকের গ নম্বরে কি বলেছে, প্রথম 2 বছরের জন্য অবস্থায় হিসাব প্রস্তুত করতে বলেছে, পুঞ্জীভূত অবস্থায় হিসাব প্রস্তুত করতে বলেছে। তো অবস্থায় হিসাব মানে অবস্থায়ের খতিয়ান, পুঞ্জীভূত অবস্থায় হিসাব মানে পুঞ্জীভূত অবস্থায় হিসাবের খতিয়ান। তো দুইটা খতিয়ান করব। প্রথমে অবস্থায় খরচ হিসাবের ঘরটা নিই। এই যে অবস্থায় খরচ হিসাবের ছক আমরা এইভাবে অঙ্কন করতে পারি, খতিয়ানের ছক, চলমান জের ছকে। খতিয়ানের ছক তো আমরা সবাই অঙ্কন করতে পারি, তাই না? এইবার কিভাবে লিখব? প্রথমে লিখব 2019 ডিসেম্বর 31 তারিখ দিয়ে অবচয়ের পরিমাণটা লিখব। কিভাবে লিখব? আচ্ছা, অবচয় যে 54,000 টাকা হলো, এটার জাবেদা হচ্ছে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে অবচয় খরচের ডেবিটে টাকা লিখব, নাম লিখব পুঞ্জীভূত অবচয়, আর ডেবিটে টাকা লিখব, কারণ জাবেদা হচ্ছে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে অবচয় খরচের ডেবিটে টাকা লিখব এবং এই টাকাটা ডেবিট দিকে চলে যাবে। আবার এই অবচয়ের আরেকটা জাবেদা থাকে, আমরা খেয়াল করেছি পূর্বের অঙ্কগুলিতে আমরা জাবেদা করেছি না? এটি তো আমার অষ্টম না নবম ক্লাস সম্ভবত, এর পূর্বে তো আমি 7-8টা ক্লাস নিয়েছি, সেখানে জাবেদা করেছি। অবচয়ের পরবর্তী জাবেদাটা কি? অবচয় আয় বিবরণীতে স্থানান্তর করতে হয়, তার জন্য কি জাবেদা? আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। তাহলে এখানে লিখবো আয় বিবরণী, অবচয় খরচ যেহেতু ক্রেডিট, তো ক্রেডিট দিকে টাকা লিখবো এই 54,000 টাকায়, এটা থেকে বিয়োগ করে 0। 2020 সালে সেম হবে, পুঞ্জীভূত অবচয় লিখে 54,000 টাকা লিখবো, এটা ডেবিট দিকে নিয়ে যাব। আবার আয় বিবরণী লিখে ক্রেডিট দিকে লিখবো, এই টাকাটা বিয়োগ করে 0 হয়ে যাবে। সেম হয় 2 বছর। এটা জাবেদা দেখে আমরা করতে পারি। আর জাবেদা অবশ্যই আমরা জানি, কারণ অবচয়ের 2টা জাবেদা। প্রথম জাবেদাটা হচ্ছে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে সেই জাবেদা অনুযায়ী অবচয় খরচের ডেবিটে টাকা লিখবো, নাম লিখবো পুঞ্জীভূত অবচয়। অবচয়ের আরেকটা জাবেদা হচ্ছে আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। তাহলে অবচয় ক্রেডিটে টাকা লিখবো, নাম লিখবো আয় বিবরণী। আর পরের বছরও সেম হবে, কারণ সেম জাবেদা হয়। এবং অবচয় খরচের জের সবসময় 0 হবে, কারণ মুনাফা জাতীয় হিসাবের বছরকাল শেষে আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে আমরা এই হিসাবটা ক্লোজ করেছি, বন্ধ করেছি, তাই 0 জের হয়েছে। এবার আরেকটা হিসাব করতে বলেছিল, পুঞ্জীভূত অবচয় হিসাব। তো পুঞ্জীভূত অবচয় হিসাবের ছক অঙ্কন করলাম। আমি অবশ্য আলাদা আলাদা বিশেষ করে স্লাইডের মাধ্যমে উপস্থাপন করছি তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য, কিন্তু তোমরা একটা পেজেই 2টা ছক করতে পারবে, সমস্যা হবে না, যেহেতু ছোট ছোট ছক। তো পুঞ্জীভূত অবচয় কি লিখবো? 2019 ডিসেম্বর 31 তারিখ দিয়ে পুঞ্জীভূত অবচয়কে নিয়ে প্রথম জাবেদাটা কি মনে আছে? জাবেদা হচ্ছে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এই পুঞ্জীভূত অবচয় নিয়ে জাবেদা, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে অবচয় খরচ নাম লিখে পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট দিকে টাকা লিখব এবং এই টাকাটা ক্রেডিট দিকে চলে যাবে। অবচয় খরচ নাম লিখে পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট দিকে টাকা লিখব এবং এটা ক্রেডিট দিকে চলে যাবে। এরকম আবার 2020 সালে আরেকটা জাবেদা করতে হবে, সেটি কি? অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট। 2020 সালের জন্য জাবেদা হবে, সেজন্য আবার এখানে অবচয় খরচ লিখে পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট দিকে টাকা লিখব, সেম টাকা, কারণ সরলরৈখিক পদ্ধতিতে সেম টাকা হয়, আমরা খ নাম্বারে দেখেছি সারণীতে। এবার এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিটে বসবে 1,08,000 টাকা, এবং এটি হচ্ছে পুঞ্জীভূত অবস্থা হিসেবের 2য় বছরের সমাপনী জের। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি, একটা একটা করে অঙ্ক, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।